সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল এবং আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষীয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা 15ই আগস্ট 18ই আগস্ট মাত্র 3 দিনের ব্যবধানে দুটো বেশ বড় লেভেলের বৈঠক দেখলাম। একটিতে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক হয়েছে ভ্লাদিমির পুতিনের, তার 3 দিনের ব্যবধানে ইউরোপীয় নেতারা সবাই উড়ে এলেন, জেলেনস্কিকে নিয়ে আমেরিকাতে উড়ে এলেন এবং তারা দেখানোর চেষ্টা করলেন যে ইউরোপের যে একতার শক্তি, যে শক্তি হয়তো আপনাদের অনেকের মনে থাকার কথা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শক্তিটি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ থামিয়ে দিয়েছিল। তারা এবার একতাবদ্ধ হয়েছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটি থামাতে, তবে সেখানে যাতে ন্যায্যতা থাকে, বিশেষ করে ইউক্রেন। তারা বলছে শান্তির আলোচনা, শান্তির পক্ষে যিনি থাকবেন তিনি আসলে ইউক্রেনের পক্ষে থাকা উচিত, আর ইউক্রেনের পক্ষে থাকা উচিত বলেই যাতে ইউক্রেন কোনোভাবে বঞ্চিত না হয় সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। এবং এই পরপর দুটি বৈঠক কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে, বিশেষ করে ট্রাম্প, জেলেনস্কি এবং পুতিন তাদের তিনজনের যে দ্বিতীয় বৈঠকটি সেটির ব্যাপারে একটি উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। আগামী 2 সপ্তাহের মধ্যে সেই বৈঠকটি হতে পারে, অর্থাৎ খুব দ্রুত দৃশ্যপট পাল্টাচ্ছে। যুদ্ধবিরতি নাকি স্থায়ী শান্তি চুক্তি, এই ইস্যুটিতে এখনো অনেক কিছু আটকে আছে। তবে ইউক্রেনের যে মাথা ব্যথা ছিল সেটি ছিল তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ তাদের নিরাপত্তা ব্যবস্থা কি হবে। আবারও যে রাশিয়া সেখানে আগ্রাসন চালাবে না তার নিশ্চয়তা তারা চেয়েছে এবং নেটোর আর্টিকেল 5 এর অধীনে তারা এই ধরনের একটি গ্যারান্টি পেতে যাচ্ছে। শুধুমাত্র ইউরোপ নয়, আমেরিকাও সেই গ্যারান্টি দিতে, নিশ্চয়তা দিতে তারা আগ্রহী হয়েছে এবং তারা স্বীকার করেছে যে তারা এই ধরনের নিশ্চয়তা দেবে। অর্থাৎ সবকিছু মিলে দ্রুত দৃশ্যপট পাল্টাচ্ছে। এই বিষয়গুলো আমরা আমাদের আলোচনায় বেশ বড় একটা অংশ জুড়েই ঠাঁই দেওয়ার চেষ্টা করবো। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, সেটা হলো আমরা আলাস্কাতে বৈঠক দেখেছি ট্রাম্প এবং পুতিনের, এবং আজকে যে বৈঠকটি দেখলাম ইউরোপীয় নেতারা শঙ্কিত ছিল। অর্থাৎ ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে তাদের নানা বিষয়ে, শুধু ইউক্রেন নয়, ইউরোপীয় নেতারা শঙ্কা জানাচ্ছিলেন যে প্রথমত শঙ্কা ছিল 15ই আগস্টের ওই বৈঠকে কি কোনো চুক্তি হয়ে যায় কিনা, ইউরোপ বিশেষ করে ইউক্রেনের জমি দিয়ে কোনো চুক্তি ট্রাম্প করে ফেলেন কিনা। তবে ট্রাম্প সেটি করেননি। তার পরবর্তীতে যে সংখ্যাগুলো ছিল সেগুলো নিয়ে তারা সরাসরি কথা বলাটা উপযুক্ত মনে করেছেন। তারা ওভাল অফিসে চলে এসেছেন এবং বৈঠক করেছেন। এই বৈঠকটার অনেক কিছুই আমাদের এর মধ্যে জানার সুযোগ হয়েছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই বৈঠকটা কতটা ফলপ্রসূ হয়েছে বলে আপনার কাছে মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ। খুব দ্রুত সব ঘটনা, একেবারে উল্কা বেগে ঘটনা সব প্রবাহ হচ্ছে। ট্রাম্প প্রথমে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলাস্কায় মিট করলেন, মিটিং এর পরে আবার এখানে ওয়াশিংটনে মিটিং হলো, এবং ওয়াশিংটন মিটিং আপনি যেটা বললেন ইউরোপীয় নেতারা অনেকে আসলেন। তো সবকিছু যে এখনো স্পষ্ট হয়ে গেছে তা না। 2 নম্বর হচ্ছে যে উনি যখন রাশিয়ান প্রেসিডেন্টের সাথে পুতিনের সাথে কথা বলেছেন ট্রাম্প, তো তার বেশ আগে থেকে উনি কড়াকড়ি কথাবার্তা বলছিলেন। তাকে তার বিভিন্ন শর্ত ইত্যাদিতে রাজি হতে হবে, রাজি না হলে যুদ্ধবিরতি না হলে তিনি কঠোর মনোভাব নেবেন ইত্যাদি কথা বলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি যে সমস্ত দেশ রাশিয়া থেকে তেল গ্যাস ইম্পোর্ট করছে, যেমন ভারত, তাদের উপরে অতিরিক্ত 25% কর আমদানি শুল্ক আরোপ করবেন তাদের যে সমস্ত দ্রব্য যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি করা হয় তার উপরে। তো ভারতের উপরে উনি 25% ঘোষণা করেও দিলেন। তাই এই সমস্ত কড়াকড়ির ভিতরে যুদ্ধবিরতির একেবারে তাৎক্ষণিক ভাবে তিনি চান। বৈঠক থেকে বেরিয়ে দেখা গেল যে না, যুদ্ধবিরতির কথা হয়নি। তিনি ওখান থেকে বেরিয়ে বললেন যে না, একসাথে সমাধান হয়ে যাওয়া ভালো। এই একটি ঘটনা দেখলাম আমরা। তারপর আগেও তিনি আবার দিয়েছিলেন, এখান থেকে এসে বললেন রাশিয়া একটা বিরাট শক্তি, তো তার সাথে আপোষ করতে হবে। পূর্ব ইউক্রেন, যেটা ডনবাস রিজিয়ন, ক্রিমিয়ার কথা স্পষ্টভাবে নাম করে উল্লেখ করেছেন। ল্যান্ড সোয়াপের কথা, ভূমি ছেড়ে দিতে হবে। দুই দেশ পারস্পরিক বিনিময়ের কথা বলেছেন, সোয়াপ মানে বিনিময়। কিন্তু ইউক্রেনের হাতে রাশিয়ার কোনো ভূমি নেই, ফলে সোয়াপ একপাক্ষিক, ইউক্রেনকে ছেড়ে দিতে হবে।
তো এই সমস্ত কথা বেশ মানে একটা হলো যুদ্ধবিরতি, তিনি সেটা বাদ দিয়ে দিলেন। যুদ্ধবিরতি বাদ দেওয়ার কারণে এখন অনবরত প্রতিদিন সেই যে 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট অনবরত ওখানে রাশা আক্রমণ চালাচ্ছে এবং লোক মারা যাচ্ছে, ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে এবং তারা মানে তাদের সামরিক বাহিনী অগ্রসর হচ্ছে, হয়তো 1 মাইল 2 মাইল করে আরো এক এলাকা দখল করছে। এই এই অবস্থায় যখন তিনি আবার হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে, ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন, উনি আসবেন, তখন ভাবলেন যে ইউক্রেনের ইউরোপিয়ান নেতারা ভয় পেয়ে গেলেন, ঘাবড়ে গেলেন যে ইউক্রেনের প্রেসিডেন্টকে দাবড়ে তাকে তার সাথে থেকে অনেক বেশি আপোষের শর্ত আদায় করে নেবে, যে সমস্ত এলাকা ছাড়তে ইউক্রেন মোটেই রাজি না সেগুলোর ব্যাপারে তার থেকে সম্মতি আদায় করার চেষ্টা করা হবে ইত্যাদি। ইউরোপের এত আতঙ্ক কেন? একটা আতঙ্ক হচ্ছে যে আফটার অল রাশিয়া তো একটা বিরাট শক্তি, যুক্তরাষ্ট্রের তুলনায় গুণাগুন্তিতে তাদের পারমাণবিক অস্ত্র সংখ্যা হয়তো কয়েক ডজন বা 200 বেশি, প্রায় 6000 এদিক সেদিক। যুক্তরাষ্ট্রের 6000 মধ্যে 5500 এরকম, ওদের 6000 প্রায় কাছাকাছি এইরকম। তো এটা যদিও এখন অর্থনৈতিক দিক থেকে কিছুটা দুর্বল, অন্যান্য ক্ষেত্রে কিছুটা দুর্বল, তারপরও ওই পারমাণবিক অস্ত্রের কারণে সে একটা মহাশক্তি, এখন সুপার পাওয়ার সেই দিক থেকে বিবেচনা করলে এক। তো এখন এবং ইউরোপের দ্বার প্রান্তে অবস্থিত দেশটা একবার যদি ইউক্রেনকে দখল করে ফেলতে পারে এবং ইউক্রেনে তার ইচ্ছা বাস্তবায়ন করতে পারে, তাহলে পোল্যান্ড, হাঙ্গেরি, অন্যান্য দেশ দখল করবে, ফিনল্যান্ড দখল করতে পারে, নরওয়ে দখল করতে পারে, ওইসব দেশ আক্রমণ করতে পারে, পুরো ইউরোপের নিরাপত্তা বিঘ্নিত হবে, থ্রেটের হুমকির সম্মুখীন হবে। এই কারণেই তারা ঘাবড়ে গেছেন। ঘাবড়ে গিয়ে ইউক্রেন রক্ষা তো কিছুটা আছে, কিন্তু বাস্তবত পুরো ইউরোপকে রক্ষা করার জন্য তারা তারা তড়িঘড়ি করে তাদের অন্য সব প্ল্যান, ভ্যাকেশন সব বাদ দিয়ে ওয়াশিংটন এসে হাজির। এটা একটা দেখবার মতো দৃশ্য ছিল। একের পর এক নেতারা এসে নামছেন। তো যাই হোক, জেলেনস্কির সাথে প্রাথমিক বৈঠক হলো, তারপরে সব নেতাদেরকে নিয়ে সম্মিলিত একটা বৈঠক হলো, ইত্যাদি হলো। তো জেলেনস্কির সাথে দুটো বৈঠক হয়েছে, প্রথমে একটা সংক্ষিপ্ত, তারপরে সব নেতাদের সাথে এক বৈঠক হয়েছে, এরপরে আরেকটা বৈঠক হয়েছে তার সাথে, জেলেনস্কির সাথে। এবং জেলেনস্কি বলেছেন তার সাথে মোটামুটি গঠনমূলক, তিনি আর এইভাবে এবার সমালোচনা যাননি। তাকে ওরা বুঝিয়ে পড়িয়ে দিয়েছে কোনো ব্যাপারে সমালোচনা করবে না, তুমি তোমার অবস্থানে ঠিক থাকো, কিন্তু সেটাও গোয়ার্তুমির ভাষায় কথা বলবা না, নমনীয় ভাষায়, ভদ্র ভাষায় কথা বলবা, কারণ তোমার ট্রাম্প হয়ে গেলে মানে সেটা তোমার জন্য ক্ষতি হবে। এবং 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 তিনি ব্লেজার পরে এসেছেন এবং নিঃসন্দেহে দেখেছেন যে তিনি ব্লেজার পরে এসেছেন, অর্থাৎ এর আগে তিনি টি শার্ট পরে চলে এসেছিলেন, এবার তিনি সংযত হয়ে এসেছেন, ব্লেজার পরে এসেছেন, অর্থাৎ পূর্ব প্রস্তুতি ছিল। হ্যাঁ, সেটাই, তারা এগুলা সব তাকে একবার বুঝিয়ে পড়িয়ে দিয়েছে, রেডি করে দিয়েছে, সুবোধ বালকের মতো আচরণ করিবে। তিনি মোটামুটি করেছেন, তার স্ট্যান্ড তিনি নিশ্চয় বলেছেন আমরা, কিন্তু মোটামুটি ভাবে তিনিও বুঝেছেন, ইউরোপিয়ানরা বুঝেছে যে ইউক্রেনকে ক্রিমিয়া 14 সাল যেটা রাশিয়া দখল করছে সেটা ছাড়তে হবে, ডনবাস যেটা পূর্ব ইউরোপের যে রিজিয়নটা, যে 4টা প্রদেশকে, এলাকাকে রাশিয়া নিজেদের রিপাবলিক বলে 2 বছর আগেই ঘোষণা করে দিয়েছে, তাদের ডুমাতে, তাদের পার্লামেন্টে প্রস্তাব পাশ করে নিয়েছে, সেগুলো পুরোপুরি না হলেও কিছু কিছু অঞ্চল মানে তাদের ছাড়তে হবে। এটা তার হয়েছে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে এগুলা না হয় এই অংশ ছাড়লাম, কিন্তু তারপরে রাশিয়া কিডন্যাপ করে আমার দেশ বাকি অংশ যদি দখল করতে এগিয়ে আসে, বাকি অংশ যদি আবার আগ্রাসন চালায়, ফলে সেই কারণে নিরাপত্তা গ্যারান্টিটার কথা বলছে। ইউরোপ তো নিরাপত্তা গ্যারান্টি দেবে ইতিপূর্বেই, যুক্তরাজ্য, ব্রিটেন আর কি, ব্রিটেন এবং ফ্রান্স আগেই বলেছে তারা সেখানে সৈন্য সামন্ত দেবে এবং অন্যান্য ইউরোপিয়ানরা অস্ত্রশস্ত্র দেবে, এগুলা বলেছে। কিন্তু তাতেই তো হবে না, এখন দরকার হচ্ছে আপনার মানে যুক্তরাষ্ট্রের কথা গ্যারান্টি দেওয়া। মোটামুটি ভাবে ট্রাম্প রাজি হয়েছেন যে যুক্তরাষ্ট্র নিরাপত্তা গ্যারান্টি দেবে। তো যুক্তরাষ্ট্র সৈন্য দেবে কিনা, নাকি টেকনোলজি দিয়ে হেল্প করবে, নাকি আপনার ওদের গোয়েন্দা তথ্য দিয়ে হেল্প করবে, এগুলো এখনো শিওর না।
সেগুলা কথাবার্তা হবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে জার্মান একটা সংস্থা সংবাদ সংস্থা বলেছে মিটিং শুরু হওয়ার আগে এই যে ইউরোপিয়ান নেতারা এবং জেলেনস্কির সাথে একবার পুতিনের সাথে তিনি কথা বলেছেন। জি। এটা এখনো ব্যাপকভাবে প্রচারিত না। এক, দুই নম্বর হচ্ছে ইউরোপিয়ান নেতাদের এবং জেলেনস্কির সাথে যখন উনি কথা বলছিলেন সেইটাকে একটুখানি স্থগিত রেখে পজে রেখে তিনি আবার পুতিনের সাথে কথা বলেছেন। তো ফলে মানে তথ্য আদান প্রদান হচ্ছে। এখন একটা তো ধরে নেওয়া যায় যে ইউক্রেনকে অনেক বেশ কিছু এলাকা গুরুত্বপূর্ণ এলাকা ছাড়তে হবে, এটা একটা ঠিক। কিন্তু বাকিটা যাতে দখল না হয় সেই জন্য যদি নিরাপত্তা গ্যারান্টিটার ব্যাপারে চূড়া একটা আপোষ রফা হয় এটা। আর যেটা আপনি বললেন সেটা ন্যাটোর অধীনে না, ন্যাটোতে যেতে পারবে না এই গ্যারান্টি হয়ে গেছে এটা। ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী তারা ওই আসলে না, নিরাপত্তার ওই এটা পাবেন। অনুযায়ী না, ওইখানে যে ভাষা সেই ভাষা অনুসরণ, ওই রকম আচ্ছা, ভাষা ওকে। ওই অনুযায়ী না, ওই ভাষা অনুযায়ী। ওকে। জি। আ- আ- আপনার আপনার নিশ্চয়ই সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনারও মনে থাকার কথা যে বাংলাদেশে যখন 111 আসলো, ঠিক ওই সময়টাতে ইয়াজউদ্দিন তিনি ছিলেন দায়িত্বে। তাকে যখন অন্য আহ, সেনাবাহিনী, নৌবাহিনী এবং অন্যরা এসে যখন ক্ষমতা হস্তান্তর হচ্ছিল আর কি, তখন একটা বৈঠকে বসলো তার সঙ্গে, তখন তিনি মাঝখানে সেই বৈঠকে স্থগিত করে একটা টেলিফোন করার জন্য ছুটে গিয়েছিলেন। মূলত তিনি বেগম খালেদা জিয়াকে তখন টেলিফোন করতে চেয়েছিলেন। অনেকটা সেই ঘটনাকে মনে করিয়ে দিচ্ছিল যে বৈঠক স্থগিত রেখে ট্রাম্প গিয়েছিলেন পুতিনকে টেলিফোন করতে। মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে জানতে চাই সেটা হলো, আজকের বৈঠকে পুতিন কোনোভাবে অর্থাৎ সশরীরে ছিলেন না, কিন্তু অসংখ্যবার তার নাম আলোচনায় উঠে এসেছে এবং নিঃসন্দেহে টেলিভিশনে আপনার আমার মতো তিনিও বসে বসে দেখছিলেন। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছিলেন যে আজকের এই বৈঠকে ট্রাম্প পুতিনের ভাষায় কথা বলছিলেন, অর্থাৎ পুতিন যে বিষয়গুলো এই বৈঠকে থাকলে বলতেন সেগুলোই তিনি বলছিলেন বলে অনেকে মনে করছেন। আপনার কাছে কি তেমনটা মনে হয়েছে? ধন্যবাদ জুয়েল আপনাকে, খুব সুন্দর প্রশ্ন। তো তার আগে আমি বলতে চাই যে মোহাম্মদুল্লাহ ভাই যে অনুষ্ঠানে থাকেন এখানে আমি শুনতে বেশি পছন্দ করি সমৃদ্ধ হই বলে, এবং নিঃসন্দেহে, ওনার নিঃসন্দেহে। যে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা এবং জ্ঞান পড়াশোনা, তার সামনে আমি কিছুই না, অতএব আমার সেখানে কথা বলতে একটু সংকোচ অনুভব হয়। তথাপি আমি আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা কিন্তু স্বাভাবিক যে ডোনাল্ড ট্রাম্প পুতিনের ভাষায় বা পুতিনের ইঙ্গিতে কথা বলবেন বেশি, কারণ ডোনাল্ড ট্রাম্পের চাইতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইজ মাস্ট স্মার্ট, মাস্ট ওয়াইস অ্যান্ড মাস্ট পলিটিক্যালি এক্সপার্ট, যেটা কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প না। অতএব সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে 3 বার কেন 4 বারও আপনার বৈঠক করতে পারে বা টেলিফোনে কথা আলোচনা বলতে পারেন। নিতে পারে, কারণ সে কিন্তু পুতিনকে চ্যালেঞ্জ করে কিছু ইউক্রেনে করবে না। এটা তাদের দুইজনের চলে চলে মাসতুতি ভাই একটা কথা আছে না। অতএব দুই বৃহৎ শক্তি এখনো, আমেরিকা এবং রাশিয়া এখনো কিন্তু পৃথিবীর 2টা বৃহৎ শক্তি। তো এই দুই বৃহৎ শক্তি তারা কেউ কারো বিরুদ্ধে কিন্তু যাবেন। আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতিহাসও দেখেন এরকমই ছিল, বৃহৎ শক্তিগুলা আপনার কখনোই তারা বিচ্ছিন্ন হয় না তাদের একতার প্রশ্নে। আর আপনি যে একটা কথায় একটা উদাহরণ টেনেছিলেন, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন তখন অনেকবার চলে গেছে বেগম খালেদা জিয়ার সাথে কথা বলতে, আমি সেটাকে উদাহরণ নেই না এই কারণে যে ওই প্রসঙ্গ আর এই প্রসঙ্গটা টোটালি ডিফারেন্ট। জি। তো টোটালি ডিফারেন্ট, ওই প্রেক্ষাপটে আলোচনা করতে একটা ভিন্ন একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হবে। হুম হুম। তো কিন্তু আপনার এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে ইউরোপের, আপনার যেটা আপনি পোশাকের কথা বলছেন যে উনি আজকে জ্যাকেট পরে এসছেন, আমার তখন মনে হচ্ছিল আপনার কথা শুনে শুনে ভাগ্যিস গান্ধীজি এখনো বেঁচে নেন। এখন উনি বেঁচে থাকলে কি উনি কি ওনার সেই পোশাক যাইতেন নাকি উনিও ডোনাল্ড ট্রাম্পের কথায় ওই পোশাক পরতেন? তার উত্তর হচ্ছে নিজেই নিজেকে উত্তর দিলাম, ডিপেন্ড করছে মোহাম্মদ পর্বতের কাছে যাবে না পর্বত মোহাম্মদের কাছে আসবে। তো সেই অর্থে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আপনার মোহাম্মদ, তাই না? আর ও হচ্ছে পর্বত যদি ধরেও নেই জেলেনস্কি, তো সে তার পোশাক পাল্টে যেতে পারে। কিন্তু তারপরে কথা হচ্ছে যে আপনার জাতীয় স্বার্থের প্রশ্নে একজন জাতীয় নেতা, ন্যাশনালিস্ট লিডার
যে ক্যারেক্টার থাকা উচিত যুগ পাল্টে গেছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় না, এটা অনেক পরিবর্তিত সময় এখন। এখন সেই জাতীয় নেতার বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা কোথাও দেখি না তেমন। ফিডেল ক্যাস্ট্রো চলে যাওয়ার পরে, আপনার সিঙ্গাপুরে লি কুয়ান চলে যাওয়ার পরে, আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা চলে যাওয়ার পরে আমরা কিন্তু সেই রকম জাতীয় নেতা, এমনকি আমাদের পাক ভারতে নেহেরু চলে যাওয়ার পরে, গান্ধীজি চলে যাওয়ার পরে, এবং আমাদের বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেব চলে যাওয়ার পরে, এবং আপনার জিয়াউর রহমান চলে যাওয়ার পরে, ওরকম ন্যাশনাল লিডার যাদের মেরুদণ্ড ওইভাবে শক্ত এবং তারা ন্যাশনাল ইন্টারেস্টকে সবার আগে অগ্রাধিকার দিবে, এটা কিন্তু আপনার জেনারেলসকের মধ্যে নাই। জেনারেলসকে চাপ দিয়ে ও দেখতেছে ওরও একটা ব্যাপার আছে, সে ক্ষমতায় যতদিন থাকতে পারে সেটাও সে চেষ্টা করছে। অতএব এখন সে ডোনাল্ড ট্রাম্পের যে ধরেন আচরণ একটু ভালো করবে, ডোনাল্ড ট্রাম্পের কথা অনেকটা রাখার জন্য চেষ্টা করবে, ইউরোপিয়ান ইন্টারেস্টও আছে, কেন এখনো যুক্তরাষ্ট্রের কাছে সবাই কম বেশি ধরা খাওয়া। মানে আপনার ইউরোপের যদি দেখেন, ইউরোপ কি এখন এতগুলো দেশ মিলে কি আপনার ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যেতে পারবে? আমার মনে হয়, কারণ এখনো মিলিটারি ওয়েতে বলেন, ইকোনমিক ওয়েতে বলেন, আমেরিকা ইজ মাচ মোর পাওয়ারফুল কান্ট্রি। তো অতএব সেই অর্থে আপনার এরা একটা চাপ সৃষ্টি করতে পারে ইউরোপিয়ানরা, কারণ তাদের কিছু কিছু ইন্টারেস্ট আছে। আপনি কিন্তু যেটা দেখেছেন মাহমুদ রেজা চৌধুরী, একটা অবজারভেশন একটু শুনবো আপনার, সেটা হলো ইউরোপকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কাছে অলওয়েজ মৃয়মান কিংবা অনুজ্জ্বল দেখাতো। এইবার আজকে যেটি হলো, আমরা দেখলাম বেশ প্রস্তুতি নিয়ে ইউরোপিয়ান নেতারা এসেছেন। তারা যখন কথা বলছিলেন, বিশেষ করে তারা প্রত্যেকে আলাদা আলাদা পয়েন্টে কথা বলেছেন। ইমানুয়েল ম্যাক্রো বলছিলেন যে পরবর্তীতে পুতিন এবং ট্রাম্পের যে বৈঠকটি হবে, জেলেনস্কি থাকবেন, কিন্তু সেখানে আমরা একটা ফোর্থ সিট চাই, যেটি ইউরোপের প্রতিনিধিরা সেখানে থাকবেন। অন্যদিকে ফ্রেডরিক মার্চ জার্মানি, তিনি বলছিলেন যে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে আগে, অর্থাৎ যেখানে ট্রাম্পের সাথে আলোচনা, যুদ্ধবিরতির বিষয়টি নাই। আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তিনি বলছিলেন যে নেটোর আদলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ তারা প্রত্যেকে আলাদা পয়েন্টে কথা বলেছেন, তারা প্রস্তুতি নিয়েছেন, তারা একজোট হয়েছেন, এবং এসে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পকে অন্তত একটি দ্বিতীয় বৈঠকের ব্যাপারে সম্মত করতে পেরেছেন। এটাও তো ইউরোপের একটা একতার, বিশেষ করে আমরা ইটালির প্রধানমন্ত্রীর কথা শুনছিলাম, তিনি ইউনাইটেড ইউরোপের উপর খুব গুরুত্ব দিচ্ছিলেন বৈঠকে, এবং সেটা কি, অর্থাৎ এই ঘটনা ইউরোপকে আরো বেশি একতাবদ্ধ কিংবা তাদের শক্তির জানান দেওয়ার একটা জায়গায় নিয়ে গেল কিনা? করতেও পারে। আপনি জানেন তো, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, তাই না? অতএব সেই অর্থে যদি সত্যিকার আপনার ইউরোপিয়ানরা একতা হতে পারে, এক হতে পারে, তাহলে ডেফিনেটলি আপনার কয়েন গুনতে গিয়ে ওই ইউরোপিয়ান কয়েনকেও ডোনাল্ড ট্রাম্পের গুনতে হবে। কারণ এখন তো রাজনীতি তো এখন ডিফারেন্ট হয়ে গেছে না, বাণিজ্যের রাজনীতি, মেধার রাজনীতি, টেকনোলজির রাজনীতি, এখন তো আপনার সমরযুদ্ধে আপনার বুট পরে যুদ্ধ করার রাজনীতি তো এখন নাই। তো সেই অর্থে তারা যদি সত্যিকারে ইউনাইটেড হয় ইন দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য ইউরোপ অ্যান্ড দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য আমেরিকা, তবে আমেরিকাকে আমার এখন পর্যন্ত মনে হয় না যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের একতাকে সে কাউন্ট করতে পারে, কিন্তু সেটাকে শুধু তার ইচ্ছার উপরে সে প্রাধান্য দিবে না, কারণ সেখানে তারও কিছু শর্ত আছে। যেমন কিছু যদি বাণিজ্যিক শর্ত, যদি ট্যাক্স আরো বেশি বাড়ায় দেয়, এটাও তো ইউরোপের দেখতে হচ্ছে, কারণ ইউরোপের ইকোনমি তো আমেরিকার মতো এত স্ট্রং না। অতএব সেই সবকিছুই পরস্পরের পিঠ চুলকাবে, এরকম একটা সিচুয়েশনে ইউরোপের একতা ডেফিনেটলি 10 হাত দিয়ে এক কাজ করলে যে ফলটা হয়, 2 হাতে সেই কাজটা হয় না। আর দ্বিতীয় বুদ্ধের শুদ্ধ আপনি বলেছেন একটা কথা প্রসঙ্গে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের ভূমিকা অনেকটা সহায়ক ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সার্বিক পরিস্থিতি ছিল বিশ্বে, সেটা কিন্তু এখন বিলং করে না। এখন প্রত্যেকটা দেশ আলাদা আলাদা একটা দ্বীপ হয়ে গেছে। তারা নিজস্ব ক্ষমতার স্বার্থে, আমি এই কথাটা বারবার ব্যবহার করতে চাই, যে ক্ষমতার স্বার্থে, তাদের নিজের আসনের স্বার্থে যত না তারা উদ্গ্রীব বা চিন্তিত, তত তাদের দেশের স্বার্থে না। অতএব তাদের কাছে মনে হচ্ছে তারা যে কয়েকজন ইউরোপিয়ান নেতা আসছেন, তারা মনে করতেছেন এখন হচ্ছে এটা পাবলিক খাবে। তারা যদি এখন আপনার ইউক্রেনের এগেনস্টে চলে যায় বা রাশিয়ার সাথে যদি তারা হাত মানায়, তাদের স্থানীয় পাবলিকরা তাদেরকে হয়তো ভোট দিবে না বা সমর্থন করবে না, তারা চাপের মধ্যে থাকবে অনেকগুলো, কারণ সবগুলো তো রাশিয়া না, আর সব দেশে আমেরিকাও। অতএব রাশিয়া ইউক্রেনে, রাশিয়া পুতিন সাহেব যে কাজটা করতে পারবেন তার একক সিদ্ধান্তে, ইউরোপের অনেক দেশে সেই কাজটা করতে পারে না। তাদের মধ্যে এখনো কিছু শিষ্টাচার, এখনো কিছু গণতান্ত্রিক প্র্যাকটিস রয়ে গেছে, এবং তারপর তো ক্ষমতার ব্যাপারও রয়েছে। অর্থাৎ দে কাউন্ট দ্য পিপুলস অপিনিয়ন,
সাইডে হোক বা বিসাইডে হোক, বিহাইন্ডে হোক বা ফ্রন্টে। তো আমি সেই অর্থে মনে করি যে আপনার আমেরিকার প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে, তার ইকোনমিক পাওয়ারের বলে, সে চেষ্টা করবে ডেফিনেটলি তার স্বার্থটাকে বেশি রক্ষা করতে। এবং এই ক্ষেত্রে তার একটা স্বপ্ন আছে, যদি এটা কিছু করে একটা যুদ্ধকে আপনার ডিমিনিশ করে যেটা নোবেল টোবেল পাওয়া যায়। অনেকে বলছে যে সে নাকি আপনার নোবেল কমিটির কাছে ফোনও করেছে, আই ডোন্ট নো সত্য মিথ্যা, মানে সংবাদে শোনা যায়। কিন্তু কথা হচ্ছে নোবেল ব্যাপারটা হলো, আমি এটাকে বেশি কারণ আপনি যদি কালকে সকালে শোনেন যে ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজ পেয়েছে, আপনি কি অবাক হবেন? আমি না, তো অবাক। মানে এইরকম একটা যুদ্ধবিরতি যদি তিনি করতে পারেন, স্থায়ী যুদ্ধ যদি আনতে পারেন, তার চেয়ে কম কাজ করেও কিন্তু অনেকে পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওবামা পেয়েছে। ওবামা হ্যাঁ। ক্ষমতা নেয়ার মনে হয় 1 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে হয়তো, আপনি মোহাম্মদ আলী ভাই আরো বলতে পারবেন, হয়তো উনি নোবেল প্রাইজ পেয়েছেন। ফর হোয়াট? তাই না? আমাদের দেশে ইউনূস সাহেব নোবেল প্রাইজ পেয়েছে অর্থনীতিতে। ফর হোয়াট? উনি কি অর্থনীতির জন্য শান্তিতে তেমন কোনো শান্তিতে কাজ পেয়েছেন করেছেন? অনেক। হ্যাঁ, তো এটা শান্তির জন্য। জি, তো জি। উনি কাজ করেছেন অর্থনীতিতে, পুরস্কার পেলেন শান্তির জন্য। সেই শান্তিটা সেই অর্থনীতির সাথে ওনার যে অর্থনীতি কতটা কানেক্টেড ফর দ্য পিপল, গ্রেটার ইন্টারেস্ট, আমাদের কিন্তু সেটাও বিবেচনা করতে হবে। অতএব নোবেল পুরস্কারকে এখন আমি নোবেল বলে মনে করি। ইটস বিকাম এ পাওয়ার গেম, অ্যানাদার পাওয়ার গেম ইন ওকে, দ্য ওয়ার্ল্ড। অতএব ওকে, ডোনাল্ড বা ট্রাম্প যেটি সেটা পারে। যদি তিনি করে থাকেন, ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে পারেন, তাহলে হয়তো তিনি পেতেও পারেন। সেক্ষেত্রে আমরাও সাধুবাদ জানাবো। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে, নিঃসন্দেহে আমরা অনেক সমালোচনা করি প্রেসিডেন্ট ট্রাম্পের নানা দেশীয় নীতি নিয়ে, কিন্তু অনেকে তো এটাও মনে করেন যে ইউক্রেনে কিংবা গাজায় যদি কেউ শান্তি ফেরাতে পারেন, একমাত্র ব্যক্তি হিসেবে কেউ যদি পারেন, সেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই পারবেন। আমরা গাজার ইস্যুতে হয়তো তেমন একটা অগ্রগতি দেখছি না, কিন্তু ইউক্রেনের ইস্যুতে এখন পর্যন্ত তিনি তো পুতিনকে শেষ পর্যন্ত আনতে পেরেছেন, পুতিনকে আলাস্কা পর্যন্ত আনতে পেরেছেন। ইউরোপিয়ান লিডাররা তো তার কাছে ছুটে আসলো, এবং তিনি আজকে, আপনি একটু বলছিলেন যে জার্মান সংবাদ মাধ্যম বলছিল যে তিনি সভা স্থগিত রেখে পুতিনকে টেলিফোন করেছেন, প্রায় 40 মিনিট কথা বলেছেন তিনি সেই টেলিফোন আলাপে। অর্থাৎ মধ্যস্থতাকারীর যে বিষয়টি, সেটি তো ডোনাল্ড ট্রাম্প করছেন, কতটা সঠিক পথে করছেন, অর্থাৎ কতটা তিনি এই কাজটা তিনিই করছেন, কতটা ঠিকঠাক ভাবে করছেন? কারণ সেটাই তিনি একটা কথা বলেছেন, শুনুন, ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এটা বাইডেনের যুদ্ধ। আমি যদি ক্ষমতা থাকতাম তাহলে যুদ্ধ হতোই না। কথাটা কিন্তু আংশিক সত্য। মানে রাশিয়া ওখানে অ্যাটাক করেছে, আগ্রাসন করেছে, নিন্দনীয় ঘটনা আরেকটা দেশ। কিন্তু কথা হচ্ছে তারা বলেছিল যে ইউক্রেন কে তোমরা ন্যাটোতে নেবে না, এটাকে আমাকে রিটার্ন গ্যারান্টি দিতে হবে। এইটা ছাড়া আরো কিছু শর্ত ছিল, কিন্তু এইটাও প্রধান কারণ ছিল। এখন যে সমস্ত অঞ্চল ইউক্রেনের দাবি করছেন, সেগুলো তো তখন তার দখল ছিল না, সেগুলো দাবি করার সুযোগ হয়নি। ক্রিমিয়াটা তারা দখল করে নিয়েছে। ইউক্রেনের ব্যাপারে তাদের এমনিতে অনেকগুলো এলাকার আসাম ভাষাভাষী অঞ্চল, সেগুলো তারা মনে করে তাদের পাওয়া উচিত, এগুলা ছিল। কিন্তু ইউক্রেন যদি ওটা পাশ্চাত্য জোট এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এটাতে রাজি হননি, ফলে যুদ্ধ শুরু হয়ে গেল, তিনি আগ্রাসন চালালেন। এই একটা ঘটনা। আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রায় 133 বা 37 বিলিয়ন ডলারের অস্ত্র ওখানে সাপ্লাই দিয়েছে। এইটার ব্যাপারে অনেকে অনেক কথা বলে। এই টাকাটা দুটো দিকে। আচ্ছা, আপনি এই প্রশ্ন করেন, ফলে আমি ওইটা বিস্তারিত যাচ্ছি না। তো উনি এটা ভালো কাজ করেছেন কিনা সেটা অন্য কথা। সেটা হচ্ছে যে উনি উদ্যোগটা নিয়েছেন। উদ্যোগ নেওয়ার অনেক কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে আগে থেকেই কথাবার্তা হচ্ছিল যে এটা হওয়া উচিত, এবং তিনি নিজেই ক্ষমতা আসার আগে বলেছিলেন যে আমি একদিনের মধ্যে করে ফেলতে পারবো, ফলে এক ধরনের কমিটমেন্ট তার আগে থেকে আছে। 2 নম্বর হচ্ছে যে রিপাবলিকান পার্টির অনেকেই ইউক্রেনকে আর এক পেনিও সাহায্য করতে রাজি হয়, তারা আগে ভাগে বলে আসছে যে যুদ্ধটা বন্ধ করা উচিত। এই নানা কারণ একসাথে হয়েছে, তিনি গেছেন, উদ্যোগ নিয়েছেন, নিশ্চয় প্রশংসনীয়। একটা দিক হচ্ছে এটাতে লাভ হলো যে তিন নেতা মিলে জেলেনস্কির সাথে আগামী মিটিং এ ইনক্লুড করার কথা। শীর্ষ সম্মেলন আরেকটা হবে, সেটাতে পুতিন এবং ট্রাম্পের সাথে জেলেনস্কিকে নিতে প্রেসিডেন্ট ট্রাম্প সম্মত হয়েছেন। এইটা একটা এডিশনাল, এইটা একটা লাভ হয়েছে। ওখানে আলোচনায় কি হয়, জেলেনস্কি কতটা পুতিনকে মানে বোঝাতে সক্ষম হয়, বা পুতিন এত তার অবস্থান থেকে সরে আসবেন কিনা, সেটা নিঃসন্দেহ। আরেকটা কথা বলা উচিত,
ইউরোপ কেন ছুটে আসলো? একটা তো আমি এর আগে উল্লেখ করেছি, তাদের নিরাপত্তার নিয়ে তারা শঙ্কিত। 2 নম্বর হচ্ছে ট্রাম্প সাহেব যে অনেক বছর থেকে বলে আসছেন ইউরোপকে আমরা ডিফেন্ড করি, ন্যাটোর মাধ্যমে আমরা, কথাটা অনেকাংশ সত্য। ইউরোপিয়ানরা অস্ত্র শস্ত্র ইত্যাদিতে প্রচন্ড পিছিয়ে আছে। ফ্রান্সের একটা 5th জেনারেশন প্লেন আছে, সেটা হচ্ছে কি বলে এটা, বললাম ওই কয়েকদিন আগে, ভারতের সেটাকে ফেলে দিল পাকিস্তানের একটা প্লেন। চীনের 3.5 থার্ড জেনারেশনের প্লেন ওদের 5th জেনারেশন থেকে ফেলে দিয়েছে। ইউরোপের ওইটা একটা। আর হচ্ছে তাদের, আর হচ্ছে 5th জেনারেশনের কাছাকাছি একটা আছে সুইডেনের একটা। আর কোনো অস্ত্র শস্ত্র নাই তাদের। তারা অস্ত্র শস্ত্র সামরিক দিক থেকে অনেক বেশি পিছিয়ে, এবং তাদের সামরিক মানে প্রতিরক্ষা যুক্তরাষ্ট্র অনেকটা ব্যয় বহন করছিল, তারা কিছু কিছু পয়সা দিচ্ছিল, ফলে তারা পিছিয়ে আছে বলে তাদের নিরাপত্তা নিয়ে বিঘ্নিত বলে তারা ছুটে এসছে। এবং যুক্তরাষ্ট্রের যদি তাদের এক্সপোর্ট না হয় তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে নানা দিক থেকে। ক্যালকুলেশন এমন না যে মানে তারা প্রেম ভালোবাসার জন্য হয়েছে, তাদের নিজেদের স্বার্থে, নিজেদের অস্তিত্বের সংকটের কারণে এবং তাদের অর্থনীতিকে ঠিক রাখার জন্য ছুটে এসছে। এখন তৃতীয় মানে তৃতীয় ব্যক্তি জেলেনস্কিকে যে শীর্ষ সম্মেলন ডাকবে, এইটা একটা লাভ হয়েছে। আর একটা হচ্ছে ট্রাম্প অন্তত রাজি হয়েছেন, আগে যেটাতে তিনি রাজি হননি, সে আগ্রহী ছিলেন না যে ইউরোপেই তাক সেখানে ওদের প্রতিরক্ষার ব্যবস্থা করবে। এখন বলছেন যে না, নিরাপত্তা গ্যারান্টি যুক্তরাষ্ট্র দেবে, কি ফর্মে দেবে সেটা অন্য কথা। তো দুটো নেট লাভ এ পর্যন্ত হয়েছে, শেষ পর্যন্ত কি এখন আর জানা যায় না, কারণ পুতিনের সাথে কথাবার্তা বলতে গিয়ে উনি আবার ওনার অবস্থান চেঞ্জ করেন কিনা আমরা জানি না। এই মুহূর্তে নিরাপত্তা গ্যারান্টি দিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, ইউরোপিয়ানরাও গ্যারান্টি দেবে সেটাও ওদেরকে রাজি করেছেন, এটা বলেছেন। ফলে এবং জেলেনস্কিকে মিটিং রাখবেন, আপাতত এটা আমার মনে হয় কিছুটা অগ্রগতি বলা চলে। কিন্তু এটা অত্যন্ত ভালো হতো যদি যুদ্ধবিরতি হতো, হত্যাকাণ্ডটা বন্ধ হতো। এই আলাপ আলোচনার ভিতরেও অনবরত রাশা হত্যাকাণ্ড চালাচ্ছে, এটা ঠিক না। জি, মাহমুদ রেজা চৌধুরী, সেটি হলো যে জেলেনস্কি একটি কৌশলে কাজ করেছেন, হয়তো খেয়াল করেছেন কিনা, তিনি একটি চিঠি হস্তান্তর করেছেন ট্রাম্পের হাতে, এবং সেটি আসলে মেলানিয়া ট্রাম্পকে দেওয়ার জন্য বলেছেন। যে চিঠিতে তিনি অনুরোধ জানিয়েছেন যে 50,000 শিশুকে অপহরণ করে রাশিয়া নিয়ে গেছে ইউক্রেন থেকে, তাদেরকে উদ্ধারে যেতে মেলানিয়া ট্রাম্প উদ্যোগী হন। অর্থাৎ পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বিবিসি বলছে যে মেলানিয়া ট্রাম্প উদ্যোগ নেবেন বলে ট্রাম্পও বলছেন। অর্থাৎ কিছুটা টেকনিক্যালি কাজ করছেন, শুধুমাত্র ট্রাম্পকে। এর আগে অন্য সময় আমরা যেটা দেখতাম অন্য নেতারা এসে তেলবাজি করতেন, বিষয়টা এখানে নয়। জেলেনস্কি কৌশল একটা চিঠি মেলানিয়া ট্রাম্পের হাতে দিয়েছেন, অর্থাৎ আমার শিশুদেরকে বাঁচাও তিনি বলছিলেন। আপনার কাছে প্রশ্ন যেটি রাখতে চাই, দ্বিতীয় যে বৈঠকটি হবে 3 নেতার বৈঠক, যে 3 নেতার বৈঠকে ট্রাম্প, পুতিন, জেলেনস্কি থাকবেন। পুতিন এর মতো দক্ষ খেলোয়াড়কে সামাল দেওয়ার জন্য জেলেনস্কি সেখানে কতটা একা কৌশলে কতটা আসলে টিকবেন বলে আপনার কাছে মনে হয়, যেখানে আমরা জানি প্রেসিডেন্ট ট্রাম্পের সহানুভূতি আসলে কোন নেতার দিকে কাজ করে? খুব বাকি অনেক সময় হয় কি, আপনার সিচুয়েশন লিডারকে অনেক সময় ইনফ্লুয়েন্স করে। এখন ওই মুহূর্তে যখন 3 নেতা বসবেন, এর মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে জেলেনস্কি, না রাশিয়ার পুতিনও দুর্বল না, আপনার আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পও দুর্বল না। তারা তাদের ভাষার কৌশলে, তাদের অভিজ্ঞতার কৌশলে, তাদের পলিট্রিক্সের কৌশলে তারা হয়তো বা দেখা যাবে প্রভাব তারা বেশি ফেলছে জেলেনস্কির উপরে। তবে এখানে একটা ব্যাপার আছে, জেলেনস্কি এখন পর্যন্ত খুব বেশি রকম ন্যাশনালিস্ট রোল প্লে করছে। এখন পর্যন্ত তার কাছে দেশের স্বার্থ, জেলেনস্কির মানে ইউক্রেনের সাধারণ মানুষের স্বার্থটা, এবং যেটা একটু আগে বললেন একটা চিঠি হস্তান্তর করেছে মিসেস ডোনাল্ড ট্রাম্পের কাছে, আমার দেশের শিশুদেরকে বাঁচাও, এই অর্থে দেখা যাচ্ছে যে তার কাছে কিন্তু অগ্রাধিকার পাচ্ছে এই দেশের সাধারণ মানুষের স্বার্থটা। অতএব সেটা এখন হয় কি, আপনি যদি এটা মহোদয় ভাই আমার চেয়ে তো ভালো বলতে পারবে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার যদি দেশপ্রেম থাকে সেটা আপনার জন্য প্রচন্ড একটা শক্তি, প্রচন্ড রকম শক্তি। দেশপ্রেম,
দেশের মানুষের প্রতি আপনার কমিটমেন্ট এবং দেশের মানুষের প্রতি আপনার সততা, এই জিনিসটা যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু অনেক দূর এগিয়ে যাবেন। সেই ক্ষেত্রে জেলেনস্কির আপনার ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনকে ইনফ্লুয়েন্স করতেও পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে পুতিন কিন্তু এই দুইজনের চাইতে বড় খেলোয়াড়, বড় ঝানু, এবং সে তার কোনো স্বার্থ ত্যাগ করে সেখান থেকে উঠবেন না। সে চেষ্টা করবে যেভাবেই হোক, যেটা গেছে তো গেছে, সেটাও পুতিন ফিরিয়ে দিবে না আপনার ইউক্রেনকে। অতএব যা আরো আগে তার দরকার সেটাও যেন সে নিতে পারে, কারণ তার একটা ভয় আছে। যদিও ট্রাম্প নিশ্চয়তা দিয়েছে যে ইউক্রেন কখনো ন্যাটোর মেম্বার হবে না, ন্যাটোর মেম্বার হলে রাশিয়ার জন্য অসুবিধা আছে, অনেক টেকনিক্যাল অসুবিধা আছে, ভূ রাজনীতির অসুবিধা আছে, সেটা সে নিশ্চিত করছে। কিন্তু একই সাথে তারা জানে যে ইউক্রেনকে বাঁচাবে এই আপনার পশ্চিম ইউরোপের দেশগুলো বেশি, এবং এই পশ্চিম ইউরোপের দেশের সাথে অর্থনৈতিক স্বার্থের কারণে, বাণিজ্যের কারণে আপনার ডোনাল্ড ট্রাম্প তাদের দিকেও একটা মানে সফট একটা অ্যাটিটিউড সে রাখবে। কিন্তু সর্বশেষে কি হওয়া যায় সেটা কিন্তু ওই মুহূর্তে ওই বৈঠক হওয়ার আগ পর্যন্ত বলা এ কাইন্ড অফ টেকনিক্যালি ইম্পসিবল। কারণ ইউ ডোন্ট নো, যেমন তিনজন নেতা যখন বসবে তখন তাদের মাথা কি কাজ করে, তারা কোনটাকে অগ্রাধিকার দিবে বলা মুশকিল। বাট ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং মিটিং, ইট উইল বি ভেরি অবজার্ভিং মিটিং, এন্ড ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল মিটিং ফর দ্য থ্রি পার্টি, ফর দ্য থ্রি কান্ট্রি। এবং এইখানে এইটাই আমি মনে করি যে এটা ইউক্রেনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাশিয়ার জন্য তেমন গুরুত্বপূর্ণ, এট দ্য সেম টাইম আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ অ্যাজ এ নেগোসিয়েটর। সেটা আম্পায়ার, অতএব তাকে সেইভাবে ওই প্লেটা প্লে করতে হবে যে সে যেন আম্পায়ার হয়ে শুধু আম্পায়ারের রোলই প্লে করে, তাই না? এখন আপনি ইংল্যান্ডে খেলতে গেলেন, ইংল্যান্ড আর মনে করেন জার্মান খেলা হচ্ছে, আর যদি ইংল্যান্ডের আম্পায়ার থাকে, রেফারি থাকে, তাহলে তো আপনি ধরে নিতে পারেন সেখানে একটা পক্ষপাতিত্ব থাকবেই। তো এই কথাই মনে করি যে ডিপেন্ড করবে থ্রি লিডার্স এর কমন ইন্টারেস্ট কোথায় গিয়ে কাজ করে। যদি থ্রি নেতার কমন ইন্টারেস্ট কাজ করে ইকোনমি, এখন যেটা মূল, এবং তাদের ক্ষমতার জায়গাটা, তাহলে আমার মনে হয় দে উইল নট প্লে লাইক এ ম্যাড, দে উইল প্লে লাইক এন ওয়াইস প্লেয়ার। জি, এবং এই প্রসঙ্গটি হয়তো আমরা পাল্টাবো একদম শেষ একটা কমেন্টস নিয়ে। সেটি হলো যে ট্রাম্প আজকের বৈঠকে স্ট্রোমে ইমানুয়েল ম্যাক্রোকে বলছিলেন যে তোমার কাছে হয়তো ক্রেজি শোনাতে পারে, কিন্তু মূল বিষয় হলো পুতিন কিন্তু আমার জন্য এই ডিল করতে রাজি হচ্ছে, অর্থাৎ তিনি ইমানুয়েল ম্যাক্রোকে বলছিলেন। যাক, সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই দেশের ভিতরের খবর। 2026 মিড টার্ম নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প পরিকল্পনা করছে মেল ইন ব্যালট বন্ধ করার। এটি সম্ভব হবে কিনা, এটার প্রভাব কি হতে পারে, কিংবা কেন আসলে এই উদ্যোগ? উনি তো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা বন্ধ করার কথা চিন্তা করছেন। আজকে ওই যে সাংবাদিক সব ওখানে হাজির হয়েছে, দেশীয় নানা প্রশ্ন তাকে করেছে। আচ্ছা, মেলানিয়া ট্রাম্পকে চিঠি দেওয়ার ব্যাপারে একটা বলা উচিত। মেলানিয়া ট্রাম্প চিঠি পাওয়ার আগে রাশিয়াকে শিশুদেরকে মানে শিশু হত্যা বন্ধ করার জন্য, শিশুদের সেভ করার জন্য অলরেডি স্টেটমেন্ট ইস্যু করেছেন। সেই কারণে ওইটা একটা এসছে। আর একটা হচ্ছে যে ওডেসা বন্দর, যেটা খুব ইম্পর্টেন্ট ইউক্রেনের জন্য, সেইটার মানে নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, এইটা ডেফিনেটলি জেলেনস্কি চেষ্টা করবে। ওভারঅল জেলেনস্কির পজিশন তখনই ঠিক থাকবে, তিনি তার পজিশন থেকে নড়বেন আমি মনে করি না। কিন্তু তার অবস্থান একটু অন্তত শক্তিশালী হবে যদি মানে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের কথায় পারসুয়েডেড হয়ে তার অবস্থান থেকে সরে না যান ওইখানে। এখন হচ্ছে যে আপনার মানে মেইল ইন ভোটার, লক্ষ লক্ষ লোক মেইল ইন ভোট দেয়। মেইল ইন ভোট অনেকে মানে ওখানে দাঁড়িয়ে দিতে চায় না, বিদেশে থাকে। আমেরিকার তো বহু লোক পৃথিবীর বিভিন্ন দেশ থাকে, ইউএস সিটিজেনরা যে দেশেই থাক সেখান থেকে শুধু ভোট পাঠাতে পারে মেইল ইন। এখন যদি মেইল ইন ব্যালট বন্ধ করে দেয়, যে লক্ষ লক্ষ আমেরিকানরা অন্য সবকিছু, আমেরিকার যে সৈন্যরা পৃথিবীর বিভিন্ন দেশের ঘাঁটিতে আছে, তারা আমেরিকার সরকারি কাজে মানে ডিপ্লোম্যাটিক জবে মিশন গুলোতে যে যারা আছে তারা, এবং মানে বিভিন্ন দেশে হয়তো রেসিডেন্সি নিয়েছে, থাকে, চাকরি বাকরি করে। অস্ট্রেলিয়ায় কয়েক লাখ, মানে ধরা যাক প্রায় 7-8 লাখ সম্ভবত মানে অস্ট্রেলিয়া থেকে, আমি একটা জাস্ট ফিগার অফ দি হেড বললাম। পৃথিবীর বিভিন্ন দেশে, ব্রিটেনে আছে, সারা ইউরোপে আছে, সারা পৃথিবীতে আছে, যারা অন্য দেশে চাকরি বাকরি করে রেসিডেন্সিও নিয়ে থাকতে পারে, মানে থাকার জন্য যে পারমিট সেটা। কিন্তু
তারা যুক্তরাষ্ট্রের নাগরিক, তারা তাহলে ভোট দেবে কি করে? ভোট দেওয়ার জন্য তাদেরকে দেশে আসতে হবে। ফলে এটা বিরাট একটা সুবিধা ছিল। এখানে যারা দেশের ভিতরে আছে তারাও ইচ্ছা করলে মেইলিং ভোট দিতে পারতো, ডাকযোগে পাঠাতে পারতো। তাদেরটা বন্ধ করলে আচ্ছা ঠিক আছে, তারা অসুস্থ যদি, আরেকটা হচ্ছে অসুস্থ লোক যদি থাকে, হাসপাতালে আছে, বুড়ো বুড়িরা, মানে বুড়ো বুড়িদের নিবাসে আছে, টেক কেয়ার করার জন্য নিবাস থাকে, সে সমস্ত তারা কিভাবে করতে হবে? ফলে এটা একটা সমস্যা সৃষ্টি করবে বলে আমার মনে হয়। বোধহয় অনেক মিলিয়ন লোকের জন্য এটা মানে ভোট দেওয়াটা একটা প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে। এবং যাদের কথা বললাম তাদের হয়তো 5-10% ভোট দেওয়ার জন্য কোন চেষ্টা করবে হাজির হওয়ার জন্য, কিন্তু অন্যদের পক্ষে সেটা সম্ভব না। ফলে এটা একটা ইস্যু, সিরিয়াস ইস্যু। জি, মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে প্রশ্নটা রাখতে চাই, কেন আসলে মেলিন ব্যালট প্রেসিডেন্ট ট্রাম্প কেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বন্ধ করতে চাচ্ছেন বলে আপনি ধারণা করছেন? অনেকগুলো অনেকগুলো কারণ হতে পারে। প্রথমত বলে নেই যে এটা একটা আনডেমোক্রেটিক ওয়ে হবে যদি মেইলিং ভোট, বিশেষ করে আমেরিকার ভোটিং সিস্টেমে। আমেরিকা তো আর বাংলাদেশের মতো ছোট্ট কান্ট্রি না যে আপনি এখানে মেইলিং ভোটের একটা যে ডেমোক্রেটিক একটা কালচার আছে এটাকে আপনি চট করে আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বন্ধ করে দিবেন। এটার অসুবিধা হবে। উনি চাচ্ছেন, হয়তো উনি ভাবতেছেন যে মেইলিং ভোটে হলে তার এগেনস্টে ভোট বেশি পড়ার সম্ভাবনা বেশি। কারণ ধরেন গ্রামান্তরে বা শহরে বা অনেক বৃদ্ধ আছে, তারা ভোট দিতে পারছেন না, তারা হয়তো মাইন্ড চেঞ্জ করে ফেলছেন এবং ট্রাম্পের এই সেকেন্ড টার্ম তার রাজত্বকাল দেখে তারা হয়তো অনেকটা আপসেট হয়ে যাচ্ছেন। অতএব সে চাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প নিজেকে এনশিওর করতে চাচ্ছে এবং রিপাবলিকান পার্টিকে এনশিওর করতে যাচ্ছে সে যতদিন আছে ততদিন রিপাবলিকান পার্টি উইল বি ইন দ্য পাওয়ার ইন ফুল সুইং। তো সেটাকে করার জন্য, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে তার মধ্যে একটা ইগো কাজ করে যে সে যা বলবে ওটাই, এবং এটা করে আপনার মেইলিং ভোট স্টপ করে তার সেই ইগোকে কতটা কার্যকরী করতে পারবে, এটা যদি অ্যাকচুয়ালি যদি এক্সিকিউটিভ অর্ডারটা কার্যকরী হয় এবং ইলেকশন হয় তখন কিন্তু বোঝা যাবে। কিন্তু আমার মনে হয় না যে তাতে আমেরিকার সাধারণ মানুষরা যারাই ভোট দেয় তারা, যেটা মাহমুদের ভাই বলেন, অনেক বৃদ্ধ লোক আছেন, অনেক অসুস্থ আছেন, অনেকে বিদেশে মিশনে কাজ করছেন, এই যে লক্ষ লক্ষ ভোটার, এই লক্ষ লক্ষ ভোটারের অবস্থা, আপনি রাইটটাকে আপনি কি করে হরণ করবেন? তাহলে আপনাকে ডিক্টেটর হতে হয়, তাই না? তাহলে আপনি ডেমোক্রেসির কথা বলতে পারেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সব কথাই বলতে পারেন, সে কখনো ডিক্টেটর, তার মতো করে সবকিছু হওয়া আছে, এটা হচ্ছে তার ডেমোক্রেসি। অর্থাৎ সেই অর্থে আমি মনে করি যে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য, তার ইচ্ছাকে নিরঙ্কুশ করার জন্য, তার ইগোকে প্রাধান্য দেওয়ার জন্য এবং তার মুখের কথা ল এটা প্রমাণ কিন্তু করার মানে জন্য আমি ঠিক লাভটা খুঁজে পাচ্ছি না আর কি, যে লাভটা আসলে কি হতে পারে এরকম একটা সিদ্ধান্ত নিলে? তার ব্যক্তিগত লাভ কি হবে, কিংবা রিপাবলিকানরা কিভাবে লাভবান হবে? তার লাভটা হচ্ছে, যদি মনে করেন এখান থেকে যদি সে শুধু স্থানীয় লোকদের যারা ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে তাদেরকে যদি সে ইনফ্লুয়েন্স করতে তার সহজ হবে, তাই না? সে ওকে, তো দূরে যে আছে তাদেরকে সে ইনফ্লুয়েন্স করতে পারবে না সেভাবে, অর্থাৎ সেটা তার 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হচ্ছে যে এখানে আপনার রিপাবলিকান দলের যে সমস্ত রিপ্রেজেন্টেটিভ আছে তারাও সরাসরি মাঠে থেকে একটা ইনফ্লুয়েন্স তৈরি করতে পারবে, যেটা তারা মেইলিং ভোটারদের করতে পারে না। আর 3য় লাভ হচ্ছে সে চাচ্ছে যে তার ইজমটা, তার যে 4 বছর থাকুক বা আগামী কত বছর থাকে এটা আল্লাহ জানে, সে যদি যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে চাচ্ছে তার বিপক্ষে কোনো দল আর যেন, বা কোনো ব্যক্তি বা কোনো ইনস্টিটিউশন যেন তার সামনে না যায়। এগুলো হচ্ছে তার লাভ। লাভ হতে পারে। সৈয়দ মাহমুদুল্লাহ, আরেকটি প্রসঙ্গে যেতে চাই। এই সবকিছুই আসলে আবর্তিত হচ্ছে 2026 মিডটার্ম নির্বাচনকে কেন্দ্র করে। টেক্সাসের পর এখন পাল্টা হিসেবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম, তিনিও রিডিস্ট্রিক্টের ম্যাপটা অর্থাৎ ডেমোক্রেটরা রেজলিউশনটা উপস্থাপন করেছে। টেক্সাসে যেটি করতে চাচ্ছে সেটি হয়তো হয়ে যাবে। ক্যালিফোর্নিয়া কি সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য, অর্থাৎ এই যে 5টা সিট এদিক সেদিক করার জন্য ক্যালিফোর্নিয়া যে প্রস্তুতি নিচ্ছে কিংবা যে কাজগুলো করছে সেটি দিয়ে কি সম্ভব হবে? ক্যালিফোর্নিয়া একটু টেকনিক্যালি এত ইজি না। এখানে একদম, এখানে হচ্ছে যে টেক্সাসে ওদের বিধানসভা স্টেট লেজিসলেচার পাস করে দিলে, গভর্নর সাইন করে দিলে ওটা হয়ে গেল। ভেটো প্রুফ যদি মেজরিটি থাকে তো ভেটো ওখানে কোরাম 2/3 হয়ে গেলে কোরাম হয়ে যাবে। তো হলে ওটা মানে ক্যালিফোর্নিয়ার ক্ষেত্রে আমি এর আগে পড়েছিলাম কিছু কমপ্লিকেশন আছে, অত ইজি না। অন্যান্য নিউ ইয়র্ক স্টেটে, নিউ জার্সি, অন্যান্য যে সমস্ত স্টেটের মেজরিটি আছে ডেমোক্রেটদের, মাত্র 7টা স্টেটে ডেমোক্রেটদের মেজরিটি, 21টা স্টেটে
ডাইরেক্টলি রিপাবলিকানদের মেজরিটি। ট্রাইফেক্টা হচ্ছে গভর্নর হাউস এবং অ্যাসেম্বলি, দুই পরিষদই তাদের মানে শাসনাধীনে আছে, তার এই একটা। আর ফলে মানে এদের ডেমোক্রেটদের যে সমস্ত স্টেটে দখল আছে, অল্প কটা তো স্টেট, সেখানে প্রায় সবগুলোতে কিছু কিছু কমপ্লিকেশন আছে, একেবারে 1, 2, 3 ভাবে করা যায়। নিউ ইয়র্ক স্টেটে সম্ভবত করা যাবে, কিন্তু এটা আবার চ্যালেঞ্জ হতে পারে। চ্যালেঞ্জ হলে কোর্ট এখানকার কি দেয়, সব স্টেটে এটা আবার চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। কিন্তু ওখানে একবার 1, 2, 3 গভর্নর করে দিলেন, ওইটা কনস্টিটিউশন ক্লিয়ার, এটা একটা কথা। আর ওই যে মেইল ইন ভোটের কথা একটা সেন্টেন্স অ্যাড করি, মেইল ইন ভোটে 2-1 রিপাবলিকান পার্টি পেয়ে থাকে অধিকাংশ স্টেটে। সেটা একটা কারণ, ওরা কম ভোট পায়, বেশি পায় ডেমোক্রেটরা, ওইটা মেজর কারণ সম্ভবত। জি, মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে একই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে রিডিস্ট্রিক্টিং এর যে প্রসেসটা চলছে বিভিন্ন স্টেটেই তো এখন উদ্যোগ নেওয়ার কথা বলছেন, বিশেষ করে টেক্সাসের ইস্যুটার পাল্টা হিসেবে ডেমোক্রেটিক অধ্যুষিত স্টেটগুলো বলছে। কিন্তু 2026 নির্বাচনে এখন পর্যন্ত ট্রেডিশন বলে ক্ষমতাসীন দল হাউস লস্ট করে। এই রিডিস্ট্রিক্টিংয়ের পর্যায়ে সীমানা পুনর্নির্ধারণ করে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প সেটি সামাল দিতে পারবেন কিনা? এক কথায় না, কারণ শুধু এটাই ম্যাটার করে না। আপনার মিড টার্ম ইলেকশনে যে ক্ষমতাসীনরা যে আপনার সিট লুজ করে, তার অনেকগুলো কারণ আছে। যে ধরেন তাদের যে কাজ, যেটা মানে ভোটাররা আশা করছিল তাদের ক্ষেত্রে যেরকম রেসপন্স, সেরকম রেসপন্স পায় না। তারপর মানুষের অনেক মাইন্ড চেঞ্জ হয়ে যায়, তাই না? আর বিশেষ করে এবার জানি আমার মনে, আমি ভুল হতে পারি, আবারও বলি, আমার এবার যে মনে হয় যে এবার যে গত 2 বছর যে সবে রাষ্ট্র চালালেন, এবং বিশেষ করে হাউসে রিপাবলিকান যে লিডারশিপ, সেই লিডারশিপ এত বেশি অ্যাগ্রেসিভ, এত বেশি এন্টাই পিপল, এত বেশি আনকার্টিয়াস, তাতে মনে হয় যে এইসব কারণ একটা কালচারাল ভ্যালু বা কালচারাল একটা ওপিনিয়ন ক্রিয়েট করতেও পারে ভোটারদের মধ্যে। সেই অর্থে আমার মনে হয় যে এই আপনার যেটাই করুক না কেন ডোনাল্ড ট্রাম্প, টু মেক শিওর যে মিড টার্ম ইলেকশনে যেন হাউস এবং সিনেটে তার দল মেজরিটি পায়। তো ডিফারেন্স তো বেশি না, ডিফারেন্স হচ্ছে হাউসে মনে হয় 4টা না 6টা সিট, আর একটা আপনার সিনেটে হচ্ছে 1টা বা 2টা সিট, এই তো ডিফারেন্স, এর চেয়ে বেশি তো ডিফারেন্স না। সেখানে একটা কড়া লড়াই বা কড়া একটা যদি হবে, যদি ডেমোক্রেট পার্টিরা সত্যি ইউনাইটেডলি কাজ করে এবং প্রোগ্রেসিভলি কাজ করে এবং ফার্স্ট সাইটেড ভিশন নিয়ে তাদের কাজ করে, তাদেরকে মনে রাখতে হবে যে এখনকার যুগের পলিটিক্স, এই 10 বছর আগে আমেরিকার যে পলিটিক্স ছিল সেটা নাই। তো এখানে ডেমোক্রেটদের পরাজয় হবার হাউসে সম্ভাবনা কম, যদি রিয়েলি পিপল গেট অ্যাংশাস। কারণ আপনি অলরেডি দেখেছেন ইকোনমিক কি অবস্থা, তো সেটা তো একটা প্রভাব ফেলবেই সাধারণ মানুষের মনে, তো ভোটারদের মধ্যে সেটা ফেলবে। তো সেই ফলে আমার মনে হয় না, আমার মনে হয় হয়তো এইসব কথা চিন্তা করেই ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে মেইলিং ভোটকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে স্টপ করা, এটাও পারে। তো এইসব না হলে তো সে এখন তড়িঘড়ি করে, এক্সিকিউটিভ অর্ডার তো সাধারণত তড়িঘড়ি করে দেয়, তো এক্সিকিউটিভ অর্ডারটা সে কেন চিন্তা করতেছে মেইলিং ভোট করার জন্য? হয়তো এটা তার কাছে হয়তো স্টাডি রিপোর্ট থাকতেও পারে, এফবিআই রিপোর্ট থাকতেও পারে, ফিল্ড রিপোর্ট থাকতেও পারে যে ইউ মে লুজ in big number in the House and Senate, both or in House. হাউসে আরামে বলে মনে হয়, বাকি সময় বলে দিই। ধন্যবাদ। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আবারও রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।